রাতের আকাশ অন্ধকার, মরুভূমির বুকে হঠাৎ আগুনের রেখা ছুটে গেল। ধোঁয়ার লেজ আকাশ ভেদ করে উঠল। উত্তর থেকে মধ্য ইরান পর্যন্ত দেখা গেল সেই আলোর মহাযাত্রা। মুহূর্তেই ভাইরাল হলো ভিডিও, সারা দুনিয়া শিহরিত। ইরান অতল সাহসের দেশ ঘোষণা করল তাদের হাতে এখন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি শুধু ক্ষেপণাস্ত্র নয়, এটি একটি বার্তা, এটি এক সতর্কতা। যারা মনে করেছিল ইরানকে থামানো গেছে, তাদের উদ্দেশ্যে যেন অগ্নি স্মৃতি পাঠালো তেহরান। ইরানি সংসদ সদস্য মোহসেন জাঙ্গানে বললেন, ঈশ্বরের কৃপায় আমরা হাল ছাড়িনি। আমাদের উপর বোমা পড়েছে, পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে, তবুও আমরা সমৃদ্ধি ছাড়িনি। ইউরেনিয়াম তুলে নিয়ে শত্রুর হাতে। আর গত রাতেই আমরা দেশের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালাম, সফল পরীক্ষা। এর মানে এই অবস্থাতেও আমাদের হাতে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র আছে। শব্দগুলো ছিল বিদ্যুতের মতো, প্রতিটি বাক্য যেন দুনিয়াকে কাঁপিয়ে দিল। তেহরানের আকাশে গর্জে উঠল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরানি গণমাধ্যম জানালো, সেমনান ঘাঁটি থেকে আইআরজিসি এটি উৎক্ষেপণ করেছে। মরুভূমির আকাশ আলোকিত হলো, আর সারা দুনিয়া বুঝল ইরান শুধু প্রতিরক্ষা করছে না, নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করছে। কয়েক মাস আগে ইসরায়েলের সঙ্গে 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ লড়েছিল ইরান। শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ হাতে থামালেন যুদ্ধ। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা মেরে ভেবেছিলেন তেহরান মাথা নত করবে, কিন্তু ভুল করেছিলেন। ইরান মাথা নত করেনি, বরং মাথা উঁচু করে এবার আকাশে ছুড়ল ইন্টারকন্টিনেন্টাল ক্ষেপণাস্ত্র। মার্কিন চাপ, ইরানের অস্বীকার। ওয়াশিংটন চাইছিল ইরান যেন ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করে, কিন্তু তেহরান সাফ জানিয়ে দিল তারা কোনো শর্তে নয়, নিজেদের নিরাপত্তার অধিকারেই লড়বে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমাদের ভূখণ্ড রক্ষা করতে আমেরিকা বা ইসরায়েলের অনুমতির দরকার নেই। জাতিসংঘ ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলতে অস্বীকার করেছে। 28 সেপ্টেম্বর থেকে ফের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আশঙ্কা। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সবাই অভিযোগ তুলছে ইরান নাকি অতিরিক্ত ইউরেনিয়াম মজুত করেছে। কিন্তু তেহরান জবাব দিয়েছে, তারা চুক্তি ভাঙেনি, বরং পশ্চিমারা রাজনৈতিক ষড়যন্ত্র করছে। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অঙ্গীকার করেছেন, ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মোকাবিলা করবে আর যে কোনো বিদেশি আক্রমণের জবাব দেবে। এ যেন রণক্ষেত্রের নতুন অধ্যায়। যুক্তরাষ্ট্র ভেবেছিল পারমাণবিক স্থাপনায় আঘাত করে ইরানের সাহস ভেঙে দেবে, কিন্তু ইরান আকাশের বুক চিরে প্রমাণ করল তাদের সাহস ক্ষেপণাস্ত্রের মতোই বহু দূর পৌঁছাতে পারে। এবার দুনিয়ার প্রশ্ন, এই ক্ষেপণাস্ত্রের ধোঁয়ার লেজ কি কেবল পরীক্ষা, নাকি ইসরায়েল আর আমেরিকার উদ্দেশ্যে এক গর্জনময় সতর্কবার্তা? উত্তর লুকিয়ে আছে ইরানের শক্তি, অদম্য সাহস আর আকাশমুখী আগুনের রেখায়। ট্রাম্পের জন্য ভয়ঙ্কর বার্তা। রাতের অন্ধকারে ইরানের ক্ষেপণাস্ত্রের গর্জন। রাত ছিল নীরব, মরুভূমির আকাশে তারারা ঝলমল করছিল। হঠাৎই সেই নীরবতা ভেঙে দিল আগুনের রেখা। তেহরানের আকাশ চিরে উঠে গেল 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। দূর থেকে মনে হচ্ছিল যেন বজ্রপাত আকাশে বিদীর্ণ করছে। আর সেই মুহূর্তেই সারা বিশ্বের স্ক্রিনে ছড়িয়ে পড়ল এক নতুন আতঙ্ক, এক নতুন বার্তা, ইরান থেমে নেই। এই উৎক্ষেপণ কোনো সাধারণ মহড়া নয়, বরং ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ছুঁড়ে দেয়া এক সতর্কীকরণ। ইরান তার সবচেয়ে উন্নত কঠিন জ্বালানি চালিত সেকজিল ক্ষেপণাস্ত্র রাতের অন্ধকারে ছেড়ে প্রমাণ করল তারা এখনো দমে যায়নি। আতঙ্কের রাত, বিস্ময়ের ভোর। ইরানি মিডিয়া জানিয়েছে, সেমনান ঘাঁটি থেকে উৎক্ষেপণ করা হয়েছে এই ক্ষেপণাস্ত্র। 2500 কিলোমিটার পাল্লার সেকজিল সহজেই ইসরায়েল, উপসাগরীয় দেশগুলো, এমনকি দক্ষিণ ইউরোপ পর্যন্ত পৌঁছে যেতে পারে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ধোঁয়াহীন ঝড়ের গতিতে আকাশে ছুটে চলেছে রকেট, যেন আকাশ নিজেই কেঁপে উঠছে। এই দৃশ্য শুধু ইরানের শক্তি নয়, বরং প্রতিরোধের ঘোষণা। জুন মাসে 12 দিনের রক্তক্ষয়ী ইরান ইসরায়েল যুদ্ধ শেষ হয়েছিল ট্রাম্পের হস্তক্ষেপে। তখন মনে করা হয়েছিল ইরান হয়তো শান্ত হবে, কিন্তু এই রাতের আগুন বলে দিল, শান্তি নয়, প্রতিশোধের পথেই হাঁটছে তেহরান। ট্রাম্পের হুমকি বনাম ইরানের উত্তর। ট্রাম্প বারবার ইরানকে পারমাণবিক কর্মসূচি সীমিত করতে বলেছেন, কিন্তু ইরান সোজা সাপটা জানিয়ে দিয়েছে তাদের ভূখণ্ড রক্ষার জন্য তারা কারো অনুমতি নেবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একসঙ্গে 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর থেকেই আলোচনার টেবিল অচল। এখন ইরান ক্ষেপণাস্ত্র উড়িয়ে যেন বলল, আলোচনার নয়, প্রতিরোধের সময় এসেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষায়, আমরা বিদেশি আগ্রাসন প্রতিহত করব, নিজেদের কৌশলগত স্বাধীনতা রক্ষা করব। এই বক্তব্যে প্রতিধ্বনিত হলো সেই ক্ষেপণাস্ত্রের গর্জন।
স্ন্যাপব্যাকের ছায়া, তবুও দৃঢ় ইরান। জাতিসংঘ ইতিমধ্যে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব নাকচ করেছে, আর মাত্র কয়েকদিনের মধ্যে 28 সেপ্টেম্বর আবার চালু হবে পুরনো সেই স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি বলছে ইরান ইউরেনিয়াম মজুদ বাড়িয়ে চুক্তি ভঙ্গ করেছে, কিন্তু তেহরান পাল্টে জানায় তারা এখনো মূল চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে দেশ রাতের অন্ধকারে আকাশ কাঁপিয়ে সেজ্জির ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে, তাকে কি সত্যিই থামানো যাবে নিষেধাজ্ঞার কাগজে শৃঙ্খলে? ইরান এই পরীক্ষার বিষয়ে মুখ খোলেনি, যেন অন্ধকারের ভেতর লুকিয়ে রেখেছে আসল কৌশল। কিন্তু বাস্তবে সেটি তাদের সবচেয়ে বড় বার্তা। নীরবতা মানে দুর্বলতা নয়, বরং সেটা এক অদৃশ্য হুঙ্কার। বিশ্ব আজ বুঝতে পারছে ইরান শুধু প্রতিরোধ করছে না, বরং যুদ্ধক্ষেত্রের নিয়ম নতুন করে লিখছে। ট্রাম্প যেখানে নিষেধাজ্ঞার শিকল পরাতে চাইছেন, তেহরান সেখানে আকাশে আগুন ছুঁড়ে দেখাচ্ছে তাদের থামানো সহজ। উপসাগরে আগুনের কাউন্টডাউন, দোহা থেকে শুরু নতুন যুদ্ধের গল্প। রাতের আকাশে বজ্রপাতের মতো ছুটে এলো ইসরায়েলের যুদ্ধ বিমান, মুহূর্তে কেঁপে উঠল দোহার আকাশ। বিস্ফোরণে মৃত্যু হল ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর 5 সদস্য, আর সঙ্গে প্রাণ হারালেন এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা। কিন্তু এই হামলা শুধু কয়েকজনের মৃত্যু নয়, এ যেন উপসাগরের হৃদয়ে আঘাত। কাতারের বুকে এই হামলা নামছে নতুন এক প্রশ্ন নিয়ে। এটা কি কেবল কাতারের ওপর হামলা, নাকি গোটা উপসাগরীয় সহযোগিতা পরিষদ GCCর উপর যুদ্ধ ঘোষণা? হামলার কয়েক ঘন্টার মধ্যেই জরুরি বৈঠকে বসলেন উপসাগরের নেতারা। স্থান কাতারের রাজধানী দোহা। সেখানে উপস্থিত কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল আত্তিয়া, সৌদি, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান ও বাহরাইনের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা, GCC মহাসচিব জাসিম আল বুদাইউ, OIC ও আরব লীগের প্রতিনিধিরা। বৈঠকের শুরু থেকেই যেন উত্তপ্ত বাতাস। এক কণ্ঠে নেতারা বললেন, কাতারের ওপর হামলা মানেই গোটা GCCর ওপর হামলা। যুদ্ধের নতুন প্রস্তুতি। এই বৈঠক থেকে বেরিয়ে এলো 3টি সিদ্ধান্ত, যেগুলোকে বলা হচ্ছে উপসাগরের নতুন যুদ্ধ কাউন্টডাউন। যৌথ সামরিক গোয়েন্দা তথ্য বিনিময়, যাতে কোনো হামলা আগেই আঁচ করা যায়। যৌথ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, মিসাইল, ড্রোন, বিমান যেদিক থেকেই আসুক, আকাশ হবে লোহার দেয়াল। যৌথ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সতর্কতা ব্যবস্থা, আগুন নামার আগেই আঘাত ঠেকানো। শুধু পরিকল্পনা নয়, 3 মাসের মধ্যেই তারা চালাবে মহড়া। বিমান প্রতিরক্ষা কেন্দ্রগুলোর সমন্বয় অনুশীলন এবং বৃহৎ আকারের আকাশ মহড়া। আকাশে গর্জে উঠবে যুদ্ধ বিমান, কিন্তু এবার প্রতিরোধের পতাকা নিয়ে। ইসরায়েলের বিরুদ্ধে তীর ছুঁড়ে দিল উপসাগর GCCর প্রতিরক্ষা মন্ত্রীরা। এক যৌথ বিবৃতিতে বললেন, ইসরায়েলের এই হামলা গুরুতর উস্কানি, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন। শুধু কাতারের সার্বভৌমত্বে নয়, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার কাতারের প্রচেষ্টাকেও ধ্বংস করার ষড়যন্ত্র। এ যেন কাতারের আকাশে আঘাত করে গোটা উপসাগরের ভিত কাঁপিয়ে দেয়া। হামলার শব্দ থেমে গেছে, কিন্তু তার প্রতিধ্বনি এখনো বাজছে আরব উপসাগরে। দোহার সম্মেলন কেবল প্রতিরক্ষার বার্তা নয়, এ যেন ঘোষণাপত্র যে উপসাগরের আকাশ আর একা নয়। আকাশের নিচে তৈরি হচ্ছে নতুন ঢাল, নতুন জোট, আর প্রতিটি যুদ্ধ বিমান ওঠার আগেই যেন গর্জন তুলছে একটাই বার্তা, উপসাগরে শুরু হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে নতুন যুদ্ধের কাউন্টডাউন। এখন প্রশ্ন, এই কাউন্টডাউন শেষ কবে হবে? কূটনীতিক টেবিলে, নাকি আকাশে জ্বলতে থাকা ক্ষেপণাস্ত্রে? সময়ই দেবে উত্তর। কিন্তু একটাই নিশ্চিত, উপসাগরের আকাশ আর কখনো এতটা নীরব থাকবে না। ইসরায়েলের জন্য নতুন দুঃস্বপ্ন, এলএনবি ক্রসিং, পশ্চিম তীরের একমাত্র দরজা, যেখান দিয়ে ফিলিস্তিনিরা ইসরায়েলি নিয়ন্ত্রণ ছাড়া বের হতে পারে। সেই দরজাতেই অনিশ্চয়তা। সকালটি শুরু হয়েছিল শান্তভাবে। একটি ট্রাক, যার গায়ে লেখা ছিল গাজায় মানবিক সহায়তা যাচ্ছে, কিন্তু কয়েক মুহূর্ত পরেই সেই ট্রাক পরিণত হলো মৃত্যুর বাহনে। প্রত্যক্ষদর্শীদের চোখে ধরা পড়া দৃশ্য ভয়ঙ্কর। আক্রমণকারী প্রথমে বন্দুক তুলে ধরল, গুলির শব্দে কেঁপে উঠল সীমান্ত চৌকি। 2 ইসরায়েলি মাটিতে লুটিয়ে পড়লেন। কিন্তু এখানেই শেষ নয়, বন্দুক হঠাৎ আটকে গেল, আর সেই মুহূর্তে শুরু হলো আরো বিভীষিকাময় অধ্যায়, ছুরিকাঘাত।
20 বছর বয়সী তরুণ আর 60 বছর বয়সী এক প্রবীণ, দুজনকেই টেনে নামালো মৃত্যু। ইসরায়েলি মেডিক টিম ছুটে গেল, বুক চাপড়ানোর চেষ্টা চালালো পুনরুজ্জীবনে, কিন্তু জীবন হাতছাড়া হলো। ইসরায়েলি সেনারা পাল্টা গুলি চালালো। ঘটনাস্থলেই আক্রমণকারীকে গুলি করে ফেলা হলো। ট্রাকের পাশে পড়ে রইল ছুরি আর একটি হ্যান্ডগান, যেন দুটো সাক্ষী যারা চুপচাপ দাঁড়িয়ে রইল নাটকের শেষে। প্রাথমিক তদন্ত বলছে ট্রাক তখনও পরীক্ষা হয়নি। আক্রমণকারী আসলে কে? তিনি কি জর্ডানের সৈন্য? ইসরায়েলি সূত্র বলছে না, কিন্তু চ্যানেল 12 এর খবর তিনি ছিলেন জর্ডানিয়ান, বৈধভাবেই গাজার ত্রাণ পরিবহনের অংশ। জর্ডান সরকার বলেছে তারা ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, যেন তাদের কূটনৈতিক টেবিলে এখন ছড়িয়ে আছে দাগ। এই হামলার প্রতিধ্বনি যেন ফিরিয়ে আনছে গত বছরের সেপ্টেম্বর। তখনও এক জর্ডানিয়ান চালক সীমান্তে গুলি চালিয়ে মেরেছিল 3 ইসরায়েলি প্রহরীকে। ইসরায়েল বলছে তদন্ত চলছে, তবে ইতিমধ্যেই সীমান্তে বেড়েছে সেনা উপস্থিতি। আরব দুনিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে ঐক্য জমে উঠছে ঠিক এই সময়। ঠিক তখনই এই রক্তাক্ত বার্তা কে পাঠালো, কেন পাঠালো? গাজায় অব্যাহত হামলার মধ্যেই এবার ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমের দিকে নজর দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি কর্তৃপক্ষ অভিযোগ করেছে সেখানে সামরিক চেকপোস্ট ও লোহার গেট দিয়ে ঘিরে ফেলছে ইসরায়েল। তারা জানিয়েছেন শহরের ভেতর এবং আশেপাশে ইতিমধ্যে 88টি ব্যারিয়ার বসানো হয়েছে, যা সাধারণ নিরাপত্তা নয় বরং সুপরিকল্পিত দমন নীতির অংশ। ফিলিস্তিনি কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশনের পরিসংখ্যান অনুযায়ী পুরো পশ্চিম তীরে স্থায়ী চেকপোস্টের সংখ্যা দাঁড়িয়েছে 904টি। এর মধ্যে শুধু জেরুজালেম ও আশপাশের গ্রামগুলোতেই রয়েছে অন্তত 88টি। ফিলিস্তিনি পক্ষের অভিযোগ, এভাবে মানুষের চলাচলের স্বাধীনতাকে প্রকাশ্যে লঙ্ঘন করছে ইসরায়েল। ফিলিস্তিনিরা বরাবরই পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে আসছে। জাতিসংঘের প্রস্তাবও 1967 সালে ইসরায়েলের দখল এবং 1980 সালে একতরফা সংযুক্তিকরণকে অবৈধ হিসেবে ঘোষণা করেছে। সমুদ্রের নীল জলে মানবতার বিদ্রোহ, গাজার জন্য সাহসী পদযাত্রা। ভোরের আলো ফোটার আগেই তিউনিসিয়ার শান্ত ছোট্ট সমুদ্র বন্দর সিডি বুসাইটে জমে উঠেছে ভিড়। হাতে পতাকা, গলায় ফেস্টুন, চোখে আসা। সারি সারি নৌকা সমুদ্রের দিকে ছুটছে। সবচেয়ে বড় নৌকায় সওয়ার 100 জন কর্মী ও সমর্থক। তাদের লক্ষ্য একটাই, গাজার অবরোধ ভাঙা, ইসরায়েলের নাকের নিচে মানবিক সহায়তা পৌঁছে দেয়া। এই ফ্লোটিলার সাহসের গল্প শুধু স্থানীয় নয়, সংবাদ পৌঁছে গেছে বিশ্বের নানা প্রান্তে। 16টি দেশের পররাষ্ট্রমন্ত্রী একসাথে স্বাক্ষর করেছেন যৌথ বিবৃতিতে। তুরস্ক, স্পেন, বাংলাদেশ, ব্রাজিল, কলম্বিয়া, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মেক্সিকো, পাকিস্তান, কাতার, ওমান, স্লোভেনিয়া এবং দক্ষিণ আফ্রিকা সবাই একই কণ্ঠে বলেছে ফ্লোটিলার উপর কোনো অবৈধ বা সহিংস আক্রমণ বরদাস্ত করা হবে না। তবে এই যাত্রা মোটেও সহজ নয়। সম্প্রতি 2টি জাহাজ ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়। কিছু নৌকা নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, ফলে তিউনিসিয়া থেকে বহর ছাড়তে দেরি হয়েছে 11 দিন। হামলার দায় কেউ স্বীকার করেনি, কিন্তু ইতিহাস আমাদের বলে গাজার অবরোধ ভাঙার চেষ্টায় পাঠানো নৌবহরের উপর বারবার হামলা চালানো হয়েছে। তবে সাহসী সকলে থামেনি। ফ্লোটিলায় রয়েছেন 300 এর বেশি অংশগ্রহণকারী। শুধু মানবাধিকার কর্মী নয়, আছেন সংসদ সদস্য, শিল্পী, লেখক। হাতে আছে চিকিৎসা সামগ্রী, শিশুদের জন্য দুধের পাউডার, ওষুধপত্র, যা গাজার মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন। আয়ারল্যান্ডের কমেডিয়ান ধাতক হিকি বলেন, বাধা আসবে, সেটা ভেতর থেকে হোক বা বাইরে থেকে, কিন্তু আমাদের বার্তা একটাই, আমরা এগিয়ে যাব। এছাড়াও রয়েছে 2টি স্বতন্ত্র সঙ্গী নৌকা, একটি আন্তর্জাতিক আইনজীবীদের বহনকারী পর্যবেক্ষক জাহাজ, আরেকটি ইতালি ভিত্তিক সমুদ্র উদ্ধারকারী জাহাজ লাইফ সেভার 2, যা নিরাপত্তা ও আস্থার প্রতীক। বৃহত্তর উদ্দেশ্য স্পষ্ট, শুধু ত্রাণ নয়, বিশ্বের মানুষের পক্ষ থেকে শক্তিশালী বার্তা। ফ্লোটিলার মুখপাত্র ব্রুনো গিলগা বলেন, ফিলিস্তিনিদের আমরা ভুলিনি, আমরা তাদের পাশে আছি। বন্দর ঘেঁষে দাঁড়ানো সাধারণ মানুষের চোখেও ফুটেছে একই অঙ্গীকার। হাত নাড়ায়, অশ্রুসিক্ত বিদায় মুহূর্তে বোঝা যায় এটি কেবল নৌযাত্রা নয়, অন্যায়ের বিরুদ্ধে মানবতার দীর্ঘ পদযাত্রা। আজ বিশ্ব জুড়ে রাজনৈতিক স্বার্থের লড়াই চলছে, তবুও এই 40টিরও বেশি নৌকার বহর মনে করিয়ে দিচ্ছে মানবতার ডাকে মানুষ এখনো এক হতে পারে। সাগরের ঢেউয়ের মতো এই যাত্রার গল্প ছড়িয়ে পড়ছে পৃথিবীর নানা প্রান্তে, কেউ সমর্থনে, কেউ উদ্বেগে, কিন্তু সবার চোখ এখন ভূমধ্য সাগরের নীল জলে ভাসমান সামুদ ফ্লোটিলার দিকে। নৌকার পতাকা উঠছে, ঢেউ কেটে যাচ্ছে সাহসী পদচারণায়। প্রতিটি জাহাজে মানুষের আশা, দৃঢ় সংকল্প, মানবতার প্রতিশ্রুতি। আজকের এই যাত্রা শুধুই গাজার জন্য নয়, এটি পৃথিবীকে মনে করিয়ে দিচ্ছে অন্যায়ের বিরুদ্ধে মানুষের শক্তি কখনো থামে না।
যুদ্ধের ময়দান বদলাচ্ছে, আর সেই বদলের মুখে দাঁড়িয়েছে ইরান, যেখান থেকে উঠে এসেছে এক প্রযুক্তির অদ্ভুত দানব, আবাবিল 3 ড্রোন। এই ছোট্ট কিন্তু মারাত্মক ড্রোনটি শুধু একটি যন্ত্র নয়, এটি ইরানের প্রতিরক্ষা ক্ষমতার প্রতীক, যেখানে কেবল অস্ত্রই নয়, বুদ্ধিমত্তা এবং কৌশল একসঙ্গে মিলেমিশে যুদ্ধের রূপান্তর ঘটাচ্ছে। আবাবিল 3 ড্রোন প্রথম তৈরি হয়েছিল আত্মঘাতী ড্রোন হিসেবে, যা 40 কিলোগ্রাম বিস্ফোরক বহন করতে পারত। কিন্তু এরপর এই ড্রোন তার পরিধি বাড়িয়ে নেয় গুপ্তচর বৃত্তি, নজরদারি এবং এমনকি সশস্ত্র হামলার জন্য রূপান্তরিত হয়। এখন এটি একসঙ্গে গোয়েন্দা এবং আক্রমণাত্মক দুটো কাজ করে, যা ইরানের সামরিক পরিকল্পনায় এক নতুন মাত্রা যোগ করেছে। নকশার দিক থেকে আবাবিল 3 একেবারে আধুনিক। এর দেহ হালকা ওজনের যৌগিক উপাদানে তৈরি, যা ড্রোনটিকে বায়ুগতিবিদ্যার দিক থেকে অত্যন্ত নমনীয় এবং দ্রুত করে তোলে। 3 মিটার লম্বা এবং 4.5 মিটার ডানার দৈর্ঘ্য, যা এটিকে ছোট ছোট যানবাহন, মোবাইল গ্রাউন্ড ইউনিট বা এমনকি জাহাজ থেকেও উৎক্ষেপণযোগ্য করে তোলে। এর পিস্টন ইঞ্জিন 2 ব্লেডযুক্ত প্রপেটার চালায়, যা ড্রোনটিকে ঘন্টায় 150 থেকে 200 কিলোমিটার গতিতে ছুটতে সাহায্য করে। আর সবচেয়ে বিস্ময়কর কথা হলো 8 ঘন্টা পর্যন্ত বা 250 কিলোমিটার দূরত্ব পর্যন্ত এটি একটানা মিশন চালাতে পারে। একদম মারাত্মক এক প্রতিপক্ষ। ড্রোনটিতে রয়েছে উন্নত অপটিক্যাল সিস্টেম, যার মধ্যে আছে দিনের বেলায় ব্যবহারের ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা এবং রাতের জন্য তাপীয় সেন্সর, যার মাধ্যমে দিনরাত নির্বিঘ্নে লক্ষ্যবস্তুর উপর নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ সম্ভব। সবচেয়ে বিপজ্জনক হলো আবাবিল 3 নিজের জন্য বহন করতে পারে বিভিন্ন ক্ষুদ্রাকৃতির নির্দেশিত অস্ত্র, ছোট ছোট বোমা থেকে শুরু করে বায়ু থেকে ভূমি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র পর্যন্ত। এগুলো দিয়ে ড্রোনটি যে কোনো স্থির বা চলমান শত্রু লক্ষ্যবস্তুতে একেবারে নির্ভুল আঘাত করতে সক্ষম। এই ড্রোনের মাধ্যমে ইরান তার সামরিক কৌশলকে একেবারে অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছে। বিপ্লবী গার্ড, সেনাবাহিনী সহ নানা ইউনিট এই ড্রোন ব্যবহার করে গোয়েন্দা ও আক্রমণাত্মক মিশন পরিচালনা করছে। ইরান আজ নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধের নতুন চেহারা গড়ে তুলেছে। কেবল অস্ত্রশস্ত্রের জোরে নয়, ডিজিটাল গোয়েন্দা, গোপনীয়তা ও গতিসম্পন্ন আক্রমণের মাধ্যমে তারা যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। আবাবিল 3 ড্রোন শুধু একটি কৌশলগত ড্রোন নয়, এটি ইরানের প্রযুক্তিগত স্বায়ত্তশাসনের গর্ব। এখন যে দেশগুলো আগে শুধু উন্নত ড্রোন কিনতো, তারা আজ চমকে যাচ্ছে ইরানের এই অগ্রগতিতে। আর যেখানে ইরান তার শক্তি প্রয়োগ করছে, সেই অঞ্চলে এই ড্রোন যুদ্ধের গতিপথ বদলে দিচ্ছে। এই ড্রোনের অস্তিত্ব ইঙ্গিত দেয় ইরান যুদ্ধক্ষেত্রে টিকে থাকার জন্য প্রস্তুত, শুধু বল নয়, নতুন এক প্রযুক্তির খেলায় প্রবেশ করেছে, যেখানে ছায়া হয়ে আক্রমণ এবং দিক বদলানোর কৌশলই বড় অস্ত্র। গভীর রাতের আকাশে বিস্ফোরণের আগে যে মুহূর্তটা নীরব, সেই মুহূর্তে আবাবিল 3 ড্রোন উঠে আসে নিজের অস্ত্রশস্ত্র নিয়ে, একেবারে প্রাণঘাতী এক ধ্বনি হয়ে। এটাই ইরানের প্রতিরোধের নতুন চাবিকাঠি, যুদ্ধের মাঠের নয়া প্রহরী, আকাশের অদেখা বীর। রাত গভীর, তেহরানের আকাশে ভেসে বেড়ায় নিস্তব্ধতা, কিন্তু সেই নিস্তব্ধতার ভেতরে লুকিয়ে আছে গর্জন, এক অদম্য শক্তির গর্জন। ইরান বসে থাকে না, তেহরান কখনো ঘুমিয়ে পড়ে না। যেখানে অন্যরা হোঁচট খায়, ইরান সেখান থেকেই ঘুরে দাঁড়ায়। আমেরিকার ভয়ঙ্কর নিষেধাজ্ঞা, ইসরায়েলের হামলার হুমকি, চারদিক থেকে চাপ, কিন্তু ইরান যেন এক যুদ্ধ জাহাজ, যত আঘাত পায় ততই নতুন করে জেগে ওঠে। এবার প্রশ্ন উঠেছে, চীন কি ইরানকে উন্নত সামরিক প্রযুক্তি দেবে, সহযোগিতা নাকি মরীচিকা? বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম, শিগগিরই ইরানের হাতে চলে আসবে চীনা যুদ্ধবিমান আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শোনা যায় আকাশে মিসাইল ঠেকাবে বেইজিংয়ের তৈরি আধুনিক প্রযুক্তি, কিন্তু বিশেষজ্ঞদের কণ্ঠ ভিন্ন। ব্রিটেনের আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক আবু দু স্পষ্টই বললেন, চীনের এমন সরাসরি সহায়তা পাওয়া এখনই সম্ভব নয়। তবে তিনি আরেক ইঙ্গিতও দিলেন, ক্ষেপণাস্ত্র আর ড্রোন প্রযুক্তির মতো খাতে গোপন সহায়তা মিলতে পারে, যন্ত্রাংশ, সফটওয়্যার কিংবা দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি। এসব জিনিসের অদৃশ্য পথ হয়তো খোলা আছে, প্রকাশ্যে না হলেও পর্দার আড়ালে সহযোগিতা চালু থাকতে পারে। ওয়াশিংটন ইনস্টিটিউটের বিশ্লেষক নাদিমি স্মরণ করিয়ে দিলেন অতীত। চীন কখনো সরাসরি বড় আকারে অস্ত্র দেয়নি, দিয়েছে আংশিক প্রযুক্তি, যেমন ক্রুজ ক্ষেপণাস্ত্রের কিছু অংশ বা নেভিগেশনের কিছু সিস্টেম, কিন্তু সেই সহযোগিতাও ছিল খণ্ডিত, অসম্পূর্ণ। তাই বাধ্য হয়ে ইরান নিজস্ব গবেষণা আর রিজার্ভ ইঞ্জিনিয়ারিং এর পথে এগিয়েছে। নাদিমির মতে আধুনিক যুদ্ধবিমান বা উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম, কারণ এতে চীনকে মুখোমুখি হতে হবে পশ্চিমা সমালোচনা আর নিষেধাজ্ঞার। এত বড় ঝুঁকি নেবে কেন বেইজিং? তবে একটি সম্ভাবনা রয়ে গেছে,
সরাসরি অস্ত্র না দিয়ে চীন হয়তো ইরানকে দেবে সীমিত সুবিধা, যেমন বেইদু স্যাটেলাইট নেভিগেশনের সামরিক সংকেত ব্যবহার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য দরকারি সফটওয়্যার। এগুলো হয়তো শিরোনামে আসবে না, কিন্তু কার্যকরভাবে ইরানের শক্তি বাড়িয়ে তুলবে। শক্তি লুকিয়ে আছে নিজের ভেতরে, বাইরের সাহায্য সীমিত, কিন্তু ইরান জানে আসল ভরসা নিজের কৌশল আর বুদ্ধিমত্তা। যতবার থামানো হয়েছে ততবার তারা নতুন প্রযুক্তি গড়ে তুলেছে। ড্রোন, ক্ষেপণাস্ত্র, স্যাটেলাইট সবই একসময় কেবল স্বপ্ন ছিল, আজ তা বাস্তব। আন্তর্জাতিক মঞ্চে ইরান চীন সম্পর্ক যেন নাটকের মতো, সামনে হাসি, হাত মেলানো, বাণিজ্যের রঙিন ছবি, কিন্তু আড়ালে চলে ভিন্ন খেলা, গোপন যন্ত্রাংশ, লুকোনো সফটওয়্যার, অঘোষিত সমঝোতা। সবকিছু প্রকাশ্যে আসে না, কিন্তু এর প্রভাব ছড়িয়ে পড়ে যুদ্ধক্ষেত্রে। তাহলে কি ইরান শিগগিরই চীনের হাত ধরে আকাশে আধিপত্য করবে? উত্তর সহজ নয়। বড় অস্ত্র হয়তো আসবে না, কিন্তু যা আসবে তাই যথেষ্ট ইরানকে আরো শক্তিশালী করার জন্য। কারণ ইরানের শক্তি শুধু প্রযুক্তিতে নয়, শক্তি আছে তাদের ধৈর্যে, প্রতিরোধে আর ঘুরে দাঁড়াবার অদম্য ইচ্ছায়। আকাশের ছায়াযুদ্ধ, ইরানের নতুন বার্তা, প্রতিরক্ষার আড়ালে আক্রমণের ইঙ্গিত। ভাবুন, এক উত্তেজনাপূর্ণ দৃশ্য। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধ বিমান ঘুরে বেড়াচ্ছে, ক্ষেপণাস্ত্রের হুমকি চারপাশে। ঠিক তখনই ইরান জানিয়ে দিল, আমাদের আকাশ অজেয়। এই ঘোষণাটা শুধু সামরিক দম্ভ নয়, বরং এক গভীর কৌশলগত বার্তা। 16ই আগস্ট ইরানের গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা ঘাঁটি কমের ফর্দ এয়ার ডিফেন্স বেজে পৌঁছান খাতাম আল আনাবিয়া এয়ার ডিফেন্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল। তিনি ঘাঁটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন, সেনাদের সাথে কথা বলেন এবং শহীদ যোদ্ধাদের স্মরণ করেন, যারা গত জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে প্রাণ হারিয়েছেন। জেনারেল স্পষ্ট জানিয়ে দেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিমান প্রতিরক্ষা বাহিনী প্রথম সারির ঢাল। শত্রুর যে কোনো আক্রমণ আকাশেই থামিয়ে দেওয়া হবে। এই বার্তাটা শুধু প্রতিরক্ষা নিয়ে নয়, বিশ্লেষকরা বলছেন ইরান আসলে বোঝাতে চাইছে তারা শুধু আকাশ পাহারা দিচ্ছে না, সক্রিয় প্রতিরক্ষার কৌশল নিয়েছে। মানে যদি হামলা আসে আকাশে থামানো হবে, আবার একই সঙ্গে শত্রুর ঘাঁটিতেও পাল্টা আঘাত যাবে। বার্তার আড়ালে বার্তা, শত্রুর উদ্দেশ্যে সতর্কবার্তা। যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিয়েছে। ইরান জানিয়ে দিল, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে আক্রমণ ঠেকাতে প্রস্তুত। জনগণের উদ্দেশ্যে আত্মবিশ্বাস, শহীদ সেনাদের স্মরণ আর আকাশ প্রতিরক্ষার শক্তি তুলে ধরে জনগণকে আশ্বস্ত করা, আপনারা নিরাপদ। কূটনৈতিক ইঙ্গিত, ইরান বোঝাতে চাইছে তারা একেবারেই দুর্বল নয়, বরং প্রতিপক্ষের সামরিক শক্তিকে পাল্টা চ্যালেঞ্জ করতে সক্ষম। ইরানের শক্তি কতটা? ইরান বলছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অজেয়। সত্যিই তাদের হাতে আছে বাভার 373 নামের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা, যা S-400 এর সমকক্ষ বলে দাবি। আধুনিক রাডার, যা একসাথে বহু লক্ষ্য শনাক্ত করতে পারে। আকাশ প্রতিরক্ষা ড্রোন ও মিসাইল, যেগুলো আগেও মার্কিন ড্রোন ভূপাতিত করে দেখিয়েছে। তবে প্রশ্ন থেকেই যায়, আধুনিক মার্কিন ও ইসরায়েলি প্রযুক্তির সঙ্গে সত্যি কি পাল্লা দিতে পারবে ইরানের আকাশ প্রতিরক্ষা? নাকি এই ঘোষণা মূলত রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক বার্তা, যা জনগণকে সাহসী রাখার জন্য বেশি? এবার কাল্পনিক দৃশ্য, মধ্যপ্রাচ্যের আকাশ অন্ধকার, দূরে গর্জন করছে যুদ্ধ বিমান। হঠাৎ রাডারের স্ক্রিনে ধরা পড়ে শত্রুর ছোড়া মিসাইল। ইরানের প্রতিরক্ষা ঘাঁটি সতর্ক হয়েছে, সাইরেন বাজতে থাকে। একটা ক্ষেপণাস্ত্র ছুটে আসে আর মুহূর্তের মধ্যেই সেটিকে আঘাত করে ধ্বংস করে দেয় ইরানের প্রতিরক্ষা মিসাইল। কমান্ডারের কণ্ঠ ভেসে আসে, আমাদের আকাশ ভেদ করা যাবে না, আঘাত করলে পাল্টা জবাব হবে আরও কঠিন। এভাবেই শত্রুদের জবাব দিবে ইরান। আলো ম্লান, বাতাস থমথমে, তবুও আকাশ জুড়ে ভেসে বেড়াচ্ছে এক অদৃশ্য প্রতিধ্বনি, ইরান প্রস্তুত। শত্রুর হুমকি যেন সাগরের জলোচ্ছ্বাস, কিন্তু ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামির কণ্ঠে ছিল বজ্রপাতের মতো দৃঢ়তা। অতীতের মতোই তিনি বললেন, যেই বিদ্বেষ নিয়ে আক্রমণ করতে আসবে আমরা তাকে চূর্ণ করব আরও শক্তি, আরও দৃঢ়তায়। সতর্কবার্তা নয়, এ ছিল প্রতিশ্রুতি, নীরবতা ভাঙা ইতিহাসের গর্জন। নোশাহরিনের ইমাম খোমেনি নৌ বিশ্ববিদ্যালয়ের মঞ্চ থেকে হাতামির ভাষণ যেন বহন করল শত বছরের লড়াইয়ের উত্তরাধিকার। তিনি বললেন, ইরান এখন অঞ্চলের বিশেষ শক্তি। স্বাধীনতা আর আঞ্চলিক অখণ্ডতা কোনো দয়া নয়, বরং রক্তে লেখা অধিকার।
তিনি শত্রুকে মনে করিয়ে দিলেন সেই 12 দিনের যুদ্ধের কথা, যখন ইসরায়েলের আগ্রাসনে আগুন জ্বলেছিল তেহরানের বুকে, যখন মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন ভেঙে বোমা ফেলেছিল পারমাণবিক স্থাপনাগুলো। হাজারো প্রাণ ঝরে গিয়েছিল, বিজ্ঞানী থেকে সাধারণ মানুষ পর্যন্ত। কিন্তু সেই শোকের ছাই থেকে উঠে এসেছিল প্রতিশোধের আগুন। ইরান উত্তর দিয়েছিল ঝড় হয়ে। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, মার্কিন শক্তির অহংকার ছিল সেই জবাবের লক্ষ্য। দখলকৃত ভূমি কেঁপে উঠেছিল ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে। 24 জুন বিশ্ব দেখেছিল আগ্রাসন থামানো যায় যদি প্রতিরোধের নাম হয় ইরান। সমুদ্রের বুকে বজ্রঝড়, আজও সেই প্রতিরোধ চলমান। উত্তর ভারত মহাসাগর আর ওমান সাগরের বুক চিরে ইরানি নৌবাহিনী চালিয়েছে মহড়া সাস্টেইনেবল পাওয়ার 1404। কাদির আর নাসির নামের ক্রুজ ক্ষেপণাস্ত্র সমুদ্রের অন্ধকার ভেদ করে ছুটে গেছে শত্রুর কল্পিত লক্ষ্যবস্তুতে। প্রতিটি বিস্ফোরণ ছিল এক একটি বার্তা, আমরা প্রস্তুত, তোমরা সাবধান। কিন্তু এই শক্তির আসল রহস্য শুধু অস্ত্র নয়। আইআরজিসি জানিয়ে দিল, ইরানের শক্তি হলো সরকারের ইচ্ছাশক্তি, জনগণের বিশ্বাস আর সশস্ত্র বাহিনীর ঐক্য। তারা বলল, সরকার, জাতি আর সেনাবাহিনী মিলে গড়ে তুলেছে অবিচ্ছেদ্য বন্ধন। এই বন্ধনই এক শক্তিশালী ইরানের নিশ্চয়তা। শত্রু হয়তো মনস্তাত্ত্বিক যুদ্ধ ছড়ায়, মিডিয়ার আগুন জ্বালায়, কিন্তু আইআরজিসি প্রতিজ্ঞা করেছে, আমরা উন্নয়নের পথে থাকব, প্রতিরক্ষার ঢাল হব, সরকার আর জাতির পাশে অবিচল দাঁড়াবো। ইরান বলছে, আমরা আধুনিক যুদ্ধের জন্য প্রস্তুত, আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত। আর যদি কেউ ভাবে আমাদের পরাজিত করবে, তাহলে মনে রেখো, ইরান এক নয়, ইরান একসাথে চলা কোটি প্রাণের প্রতিধ্বনি। শত্রুর আকাশে যখন মেঘ জমে, তখন বজ্রপাতের মতো উচ্চারণ হয় এক নাম, ইরান। গল্পটা শুরু হয় রাতের আঁধারে, যখন তেহরানের সরু গলিগুলোতে রহস্যের জাল বুনছিল বাতাস। শুধু তেহরান নয়, ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্যান্য শহরেও চলছিল এক গোপন খেলা। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা ছড়িয়ে পড়েছিল ইরানের মাটিতে এক অদৃশ্য সাপ হয়ে। তাদের লক্ষ্য দেশের গোপনীয় তথ্য পাচার করা, অস্থিতিশীলতা তৈরি করা। কিন্তু তাদের চাল ছিল ত্রুটিপূর্ণ, কারণ ইরানের গোয়েন্দারা তাদের এই ছায়া যুদ্ধকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। নীরবে, দক্ষতার সাথে তারা 21 জনকে চিহ্নিত করল। তাদের মধ্যে 20 জনকেই গ্রেপ্তার করা হয়েছে এবং এদেরকে হাতে নাতে ধরেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। এই এজেন্টরা শুধু তথ্য পাচারকারী ছিল না, তাদের মধ্যে অনেকে দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে হস্তক্ষেপের পরিকল্পনাও করছিল। গ্রেপ্তার হওয়া এই এজেন্টদের মধ্যে একজন নারীও ছিলেন, যিনি আপাতদৃষ্টিতে একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে নিজেকে পরিচয় দিয়েছিলেন। কিন্তু তার ফোন থেকে উদ্ধার হওয়া কিছু এনক্রিপ্টেড বার্তা ফাঁস করে দেয় তার আসল পরিচয়। এই গ্রেপ্তারগুলো ছিল ইরানের জন্য একটি বড় বিজয়, যা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলে। কিন্তু এখানেই গল্পের শেষ নয়, বরং এর শুরু। কারণ এর পরপরই ঘটে গেল এক ভয়াবহ ঘটনা, যা সমগ্র ইরানকে নাড়িয়ে দিল। তেহরানের কেন্দ্রীয় কারাগারে রুজবে ভাদি নামে একজন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার অপরাধ, মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি করা। রুজবে একসময় দেশের একজন খ্যাতিমান পারমাণবিক বিজ্ঞানী ছিলেন, কিন্তু অর্থের লোভ এবং প্রতিশোধের নেশা তাকে অন্ধকার পথে নিয়ে যায়। তিনি ইরানের পারমাণবিক কর্মসূচির সংবেদনশীল তথ্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে ফাঁস করে দিচ্ছিলেন। তার মৃত্যুদণ্ড ছিল এক কঠোর বার্তা। ইরানের বিচার বিভাগ স্পষ্ট করে দেয়, দেশের নিরাপত্তার সাথে কোনো আপোষ নয়। এই ঘটনার পরপরই আরও একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে আসে। তেহরানের দক্ষিণ পূর্বাঞ্চলে একটি সন্ত্রাসী সেল ভেঙে দিয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী। ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি IRNA অনুসারে এই সেলটি মোসাহেদিন ই খালক অর্গানাইজেশন MKO এর সাথে সম্পর্কিত ছিল। এই দলটি জনশৃঙ্খলা বিঘ্নিত করার এবং অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা করছিল। তবে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। পাক দাশেত কাউন্টির গভর্নর মোহাম্মদ হাসানপুর জানান, 3 সদস্যের এই দলটিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এই 3টি ঘটনা একে অপরের সাথে সম্পর্কযুক্ত ছিল। এটা যেন এক বিশাল ষড়যন্ত্রের 3টি ভিন্ন অংশ। প্রথমে মোসাদের এজেন্ট গ্রেপ্তার, তারপর একজন পারমাণবিক বিজ্ঞানীর মৃত্যুদণ্ড এবং সবশেষে একটি সন্ত্রাসী সেলের পতন। এর পেছনের মূল উদ্দেশ্য ছিল ইরানি নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দেওয়া এবং দেশে বিশৃঙ্খলা তৈরি করা। কিন্তু ইরান তার গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে এই চক্রান্তগুলোকে একের পর এক নস্যাৎ করে দিয়েছে। এই ঘটনাগুলো থেকে একটি বিষয় পরিষ্কার,
ইরানের সরকার দেশের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই বারবার জোর দিয়ে বলেছেন, গুপ্তচর বৃত্তির মতো অপরাধের সাথে কোনো আপোষ করা হবে না। দেশের বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনী ঐক্যবদ্ধভাবে কাজ করছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘটনাগুলোর পর মোসাদ কি আবারও নতুন কোনো চাল চালবে, নাকি তারা তাদের কৌশল পরিবর্তন করতে বাধ্য হবে? ইরানের নিরাপত্তা বাহিনী কি পারবে সব ষড়যন্ত্র নস্যাৎ করতে? ভূমিকম্প নাকি পারমাণবিক পরীক্ষা? কেরমানে ইরানের রহস্য ঘেরা শক্তি। আলো নিভে গেলে নিস্তব্ধতার ভেতরে যখন মাটি কেঁপে ওঠে, তখন প্রশ্ন ওঠে, এটি কি কেবল প্রকৃতির খেলা, নাকি মানুষের তৈরি বজ্রধ্বনি? ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমানে ভূমিকম্প যেন এই প্রশ্নকে সামনে এনে দাঁড় করিয়েছে। রিক্টার স্কেলে 5.1 এর বেশি মাত্রার এই কম্পন শুধু ইরানের মাটি নয়, কাঁপিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বুকও। সাধারণত ইরানে ভূমিকম্প নতুন কিছু নয়। বছরে গড়ে 2000-এর বেশি কম্পন এখানে হয়, যার মধ্যে অন্তত 15টির মাত্রা থাকে 5 বা তার বেশি। কিন্তু এবারের ঘটনা আলাদা, কারণ ভূমিকম্পের কেন্দ্র ছিল শহর থেকে 30 কিলোমিটার দূরের জনহীন এলাকা, যেখানে রয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একটি শিবির ও ক্ষেপণাস্ত্র মজুত কেন্দ্র। একই রকমভাবে জুন মাসে সেমনান অঞ্চলের কম্পনও হয়েছিল এমন এক জায়গায় যেখানে রয়েছে ক্ষেপণাস্ত্র কমপ্লেক্স আর স্পেস সেন্টার। পশ্চিমারা তাই নতুন করে প্রশ্ন তুলছে, এটি কি সত্যিই প্রাকৃতিক ভূমিকম্প, নাকি ইরানের গোপন পারমাণবিক অস্ত্র পরীক্ষার ফল? ইতিহাসের ছায়া। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পরমাণু বিস্ফোরণের সময় মাটির নিচে যে শক্তি নির্গত হয় তা অনেকটা ভূমিকম্পের মতোই কম্পন তৈরি করতে পারে। যদিও তারা স্পষ্ট করেছেন, ভূমিকম্প আর পারমাণবিক বিস্ফোরণকে আলাদা করা সম্ভব। এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক সংস্থা আনুষ্ঠানিকভাবে ইরানের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তবুও জল্পনা থামছে না, কারণ সাম্প্রতিক ইতিহাসে সন্দেহ জাগাচ্ছে। জুন মাসেই ইসরায়েল চালিয়েছিল অপারেশন রাইজিং লায়ন, যেখানে একাধিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা হয় ইরানের পরমাণু কেন্দ্রগুলো। তার কয়েকদিন পরেই যুক্তরাষ্ট্র B-2 বোমারু বিমান থেকে বর্ষণ করে 3টি ইরানি পরমাণু কেন্দ্রে। যদিও ওয়াশিংটনের দাবি তাতে ইরানের তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ এবং তারা কখনোই থামবে না। শক্তির নাটকীয় উত্থান। এই পটভূমিতে কেরমানের ভূমিকম্প যেন এক সিনেমাটিক টুইস্ট। আকাশ থমথমে, বাতাস ভারী, আর মাটির নিচে যেন বিস্ফোরিত হচ্ছে অজানা এক শক্তি। পশ্চিমাদের আশঙ্কা, ইরান হয়তো পরীক্ষার মাধ্যমে জানিয়ে দিল তারা কেবল আঞ্চলিক শক্তি নয়, পারমাণবিক ক্ষমতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। জার্মান ভূবিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের উৎস ছিল মাটির 10 কিলোমিটার গভীরে। এই গভীরতায় সন্দেহ বাড়াচ্ছে, কারণ সামরিক বিস্ফোরণ বা পরীক্ষা সাধারণত মাটির নিচেই পরিচালিত হয়। ফলে অনেকের চোখে এটি আর নিছক প্রাকৃতিক বিপর্যয় নয়, বরং শক্তির প্রদর্শনী। ওয়াশিংটন আর তেল আবিবে হয়তো এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ইরান কি সত্যিই পারমাণবিক অস্ত্র হাতে নিয়েছে? যদি তাই হয়, তবে এটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক ভয়ঙ্কর পালাবদল। যে শক্তি এতদিন ধরে কেবল ধারণা আর অভিযোগের আড়ালে ছিল, তা কি এখন বাস্তব হয়ে উঠছে? ইরান বারবার বলছে তাদের পরমাণু কর্মসূচি কেবল শান্তিপূর্ণ কাজে ব্যবহার হবে, কিন্তু শত্রুর চোখে শান্তিপূর্ণ শব্দটি এক ভয়ঙ্কর সতর্কবার্তা। কেরমানের রাত যেন তাই এক রহস্যময় সিনেমার দৃশ্য। ভূপৃষ্ঠে ভূমিকম্প, কিন্তু গভীরে শত্রুর বুক কাঁপানো কম্প। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভাবছে, ইরান কি শেষ পর্যন্ত সেই অদৃশ্য সীমারেখা পেরিয়ে গেছে? যদি সত্যিই তা ঘটে থাকে, তবে বিশ্ব রাজনীতির মঞ্চে নতুন অধ্যায়ের পর্দা উঠতে যাচ্ছে। আর সেখানে কেন্দ্রীয় চরিত্র ইরান, সেই ইরান যাকে ভয় দেখাতে আকাশপথে বোমারু বিমান নামানো হয়েছিল, অথচ মাটির নিচেই হয়তো গড়ে উঠছে এমন শক্তি যা কাঁপিয়ে দেবে দুনিয়ার পরাশক্তিকেও। নিউ ইয়র্কের আকাশে এক অদৃশ্য দাবার বোর্ড বসানো, খেলোয়াড় দুই পক্ষ, পশ্চিমা ত্রয়ী আর তাদের সামনে দাঁড়িয়ে আছে ইরান, আর পাশে এক দৈত্যাকার মিত্র চীন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের টেবিলে এখন বাজিয়ে রাখা হয়েছে এক ঝলসানো শব্দ, স্ন্যাপব্যাক।
বেইজিংয়ে দাঁড়িয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন ঘোষণা করলেন, আমরা ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা মেনে নেব না। আমরা আলোচনার মাধ্যমে সমাধান চাই, হুমকি দিয়ে নয়। ইউরোপীয় ত্রয়ী ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য সতর্ক করে রেখেছে, অগাস্টের শেষের মধ্যে কূটনৈতিক সমাধান না হলে তারা নিষেধাজ্ঞা ফিরিয়ে আনবে। তাদের ভাষায় এটাই ইরানকে টেবিলে বসানোর শেষ হাতিয়ার। কিন্তু চীনের চোখে এটা আলোচনার সেতু ভেঙে ফেলার বিস্ফোরক। লিনের কণ্ঠে ছিল কঠিন দৃঢ়তা। নিষেধাজ্ঞা আস্থা বাড়াবে না, বরং আলোচনা ধ্বংস করবে। জাতিসংঘ যা করবে তা যেন নতুন চুক্তি সহজ করে, ভেঙে না দেয়। তার প্রতিশ্রুতি স্পষ্ট, চীন শান্তি রক্ষায় গঠনমূলক ভূমিকা নেবে এবং ইরানের পারমাণবিক প্রশ্ন ফের আলোচনার পথে আনতে লড়বে। এদিকে তেহরানেও এক অন্য দৃশ্য। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি বললেন, আমরা চীন ও রাশিয়ার সঙ্গে একসাথে কাজ করছি এই ষড়যন্ত্র থামাতে। যদি থামানো না যায়, আমাদের প্রতিক্রিয়ার জন্য সরঞ্জাম প্রস্তুত। তার চোখে চ্যালেঞ্জের আগুন, যে আগুন 2015 সালের পারমাণবিক চুক্তি JCPOA এর মূল চেতনার কথা মনে করিয়ে দেয়। সেই চুক্তিতে লুকিয়ে আছে স্ন্যাপব্যাক ধারা, যা কার্যকর হলে এক নিমিষে ফিরিয়ে আনা যাবে আগের সব নিষেধাজ্ঞা। পশ্চিমা শক্তি এখন সেই ধারাকে অস্ত্র বানাতে চাইছে। কিন্তু ইরান বলছে, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি আর বৈধ অংশগ্রহণকারী নয়, চীন ও রাশিয়াও এই দাবি সমর্থন করছে, কারণ তারাও জানে যদি আজ ইরান নত হয়, কাল তাদের উপরই নামতে পারে একই ছুরি। জাতিসংঘের বৈঠকের ঘরে এই দ্বন্দ্ব যেন ধীর গতির এক থ্রিলার। এক পাশে পশ্চিমের চাপ, অন্য পাশে ইরান চীনের ঐক্য। রাশিয়া প্রস্তুত, ভেটো হাতে তাদের অবস্থান অটল। লিন স্পষ্ট করে দিলেন, বেইজিং শুধু দর্শক নয়, খেলোয়াড়ও। তাদের লক্ষ্য পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ করা, কিন্তু তার নামে কোনো দেশের সার্বভৌমত্বে আঘাত নয়। আর ইরানের জন্য এই সমর্থন কেবল কূটনৈতিক ঢাল নয়, এটি এক প্রমাণ যে বিশ্ব এখন আর একমেরু নয়। দাবার বোর্ডে চাল গোনা শুরু হয়েছে। অগাস্টের শেষ সীমা যত কাছে আসছে, তত বাড়ছে চাপ। পশ্চিমা ত্রয়ী মনে করছে তারা শেষ জেত দেবে, কিন্তু ইরান ও চীনের চোখে এখনো পুরো খেলা বাকি। আর শেষ চাল, সেটা হয়তো ভেটোতেই আটকে যাবে, বেইজিং আর মস্কোর হাতে। জাতিসংঘের করিডোরে হাঁটছে এক প্রশ্ন, এ লড়াই কি নিষেধাজ্ঞার নাকি ভবিষ্যতের বিশ্ব ভারসাম্যের? ইরান ও চীন যেন একসাথে উত্তর দিচ্ছে, আমরা পিছাবো না। ইউক্রেনের আকাশে ইরানের ড্রোন, যুদ্ধের ময়দানে নতুন মোড়। ইউক্রেনের যুদ্ধের ময়দানের দৃশ্য। রাশিয়ার রণক্ষেত্রে আজ যে অস্ত্র প্রতিধ্বনিত হচ্ছে, তার নেপথ্যে রয়েছে এক দুরন্ত সম্পর্ক, ইরান এবং রাশিয়া। পশ্চিমা দেশগুলোকে হতবাক করে দিয়ে ইরানের ডিজাইন করা শাহেদ 136 ড্রোন এখন ইউক্রেনের আকাশ দাপিয়ে বেড়াচ্ছে। এই ড্রোনগুলো তুলনামূলকভাবে সস্তা হলেও এর কার্যকারিতা মারাত্মক। এটি এতটাই সফল যে রাশিয়া এখন নিজেরাই এই ড্রোন তৈরি করতে শুরু করেছে। আলাবোগা ড্রোনের নতুন সাম্রাজ্য। মস্কো থেকে প্রায় 600 মাইল দূরে রাশিয়ার আলাবোগা নামক এক স্থানে গড়ে উঠেছে এক বিশাল ড্রোন কারখানা। এটি কোনো সাধারণ কারখানা নয়, বরং ইরানের ডিজাইন করা শাহেদ 136 ড্রোনের একটি নতুন উৎপাদন কেন্দ্র। সাম্প্রতিক সময়ে এই কারখানায় উৎপাদন এতটাই বেড়েছে যে পশ্চিমা গোয়েন্দা সূত্র বলছে, এখন ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত 90% শাহেদ ড্রোনই রাশিয়ায় তৈরি হচ্ছে। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে এই কারখানা আরও সম্প্রসারিত হচ্ছে, নতুন ভবন ও থাকার জায়গা তৈরি হচ্ছে। রাশিয়ার এই স্বনির্ভরতা দেখে স্বয়ং ইরানও বিস্মিত। 2023 সালে রাশিয়া এবং ইরান $1.75 বিলিয়ন এক বিশাল চুক্তি করে। সেই চুক্তি অনুযায়ী রাশিয়া নিজেই শাহেদ ড্রোন তৈরি করতে পারবে। লক্ষ্য ছিল 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে 6000 ড্রোন তৈরি করা, কিন্তু রাশিয়া প্রায় 1 বছর আগেই সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এখন প্রতি মাসে আলাবোগা কারখানায় 500 এর বেশি ড্রোন তৈরি হচ্ছে। শুরুর দিকে ইরান এই উদ্যোগকে সমর্থন জানালেও রাশিয়ার উন্নত সংস্করণ দেখে তারা চমকে ওঠে। ইরানের বিশ্লেষক দায়েরি বলেন, রাশিয়া সবসময় বেশি নিতে চায় আর কম দিতে চায়, এটা ইরানের ক্ষেত্রেও প্রযোজ্য। এই দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে চাপা অসন্তোষ আরও গভীর। জানা গেছে, রাশিয়া তাদের চুক্তির অধীনে ইরানকে যথাযথ অর্থ পরিশোধ করেনি। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে কিছু অর্থ আটকে গেছে এমন দাবি থাকলেও ইরানি কোম্পানি সাহারা থান্ডার বলছে তারা প্রাপ্য অর্থ পায়নি। আর সবচেয়ে বড় ধাক্কা আসে জুন মাসে, যখন ইসরায়েল 12 দিন ধরে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। সেই সময় ইউক্রেন যুদ্ধে ইরানের কাছ থেকে ব্যাপক সামরিক সহায়তা পাওয়া সত্ত্বেও রাশিয়ার পক্ষ থেকে একটি দুর্বল ও প্রায় নীরব প্রতিক্রিয়া আসে। এই ঘটনা ইরানকে গভীরভাবে অসন্তুষ্ট করে। সম্প্রতি একটি বড় সামরিক পরিবহন বিমান মস্কো থেকে তেহরানে যায় এবং আবার ফিরে আসে।
গোয়েন্দা সূত্রের মতে এই বিমানে রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের কিছু অংশ ছিল। যদিও রাশিয়া বা ইরান কেউই এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। এটি একটি ইঙ্গিত যে সামরিক সম্পর্ক এখনও পুরোপুরি ছিন্ন হয়নি। বিশ্লেষকরা বলছেন, সম্পর্ক যতই টানাপোড়েনের মধ্যে দিয়ে যাক না কেন, ইরান রাশিয়ার কাছ থেকে কিছু সুবিধা পাবে। মস্কোর কাছ থেকে সামরিক প্রযুক্তি, হার্ডওয়্যার এবং অর্থনৈতিক সহযোগিতা পাওয়ার আশা এখনও ইরানের আছে। একদল আরেক দলের প্রয়োজন মেটাতে গিয়ে তৈরি করছে এক নতুন রাজনৈতিক ও সামরিক সমীকরণ, যার পরিণতি এখনও অস্পষ্ট। তবে প্রশ্ন থেকেই যায়, এই সহযোগিতার আড়ালে কি রাশিয়া একাই লাভবান হচ্ছে, নাকি ইরানও কিছু পাচ্ছে? এবং এই জটিল সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে? ভাঙা ইটের স্তূপ থেকে উঠে আসছে ইরানের পরমাণু স্বপ্ন। আকাশ নিস্তব্ধ, বাতাসে ধোঁয়ার কটু গন্ধ। ইরানের পরমাণু স্থাপনাগুলো ভস্মীভূত ধ্বংসস্তূপে পড়ে আছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ক্ষত বিক্ষত হয়েছে সেই গবেষণাগারগুলো, যেগুলো একদিন বিশ্বের সামনে ইরানের শক্তির প্রতীক হয়ে উঠতে পারত। কিন্তু সত্যিই কি ইরান থেমে গেছে? না, ধ্বংসস্তূপের নিচ থেকে আবারও জেগে উঠছে ইরানের উচ্চাকাঙ্ক্ষা। তেহরান নতুন করে গোপন শক্তি সঞ্চয়ের পথে হাঁটছে। ভাঙা ল্যাবরেটরির ভেতরে আবারও নীরবে বাজছে পরমাণু বোমা তৈরির সুর। ইসরায়েল ভেবেছিল একসাথে যুক্তরাষ্ট্রের আঘাত আর নিষেধাজ্ঞার চাপে ভেঙে পড়বে ইরান, কিন্তু ইতিহাস বলে ইরানকে ভাঙা যায় না। যতবার চূর্ণ করা হয়েছে ততবার সে আগুনের ফুলকি হয়ে জেগে উঠেছে। ইসরায়েলের ভয়, ইসরায়েলের ভেতরে এখন গভীর আতঙ্ক। তারা জানে ইরান যদি সত্যিই আবারও পরমাণু বোমার পথে হাঁটে, তাহলে সবচেয়ে অরক্ষিত হয়ে পড়বে তারাই। কারণ একবার যদি ইরান সেই শক্তি হাতে পায়, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্য মুহূর্তেই ভেঙে যাবে। আর তখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ মানে হবে দুঃস্বপ্ন। এই আশঙ্কাতেই দখলদাররা আবারও নতুন হামলার ছক আঁকছে। কিন্তু ইরানও বসে নেই। তেহরানের সংসদীয় স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ সতর্ক করেছেন, আবারও হামলা হলে ইরান এবার 12টি নতুন অঞ্চলে পাল্টা আঘাত হানবে। এই ইঙ্গিত শুধু ইসরায়েলের জন্য নয়, বরং যুক্তরাষ্ট্র এবং ইউরোপের জন্য। অর্থাৎ এবার যদি যুদ্ধ শুরু হয়, তার আগুন শুধু তেল আবিব তেহরান সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে পশ্চিমা শক্তির হৃদয়ে। জেনেভায় ইরান ও ইউরোপীয় শক্তি, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্যের আলোচনা ও কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। নিষেধাজ্ঞা, চাপ আর গোপন চুক্তির কথা বলা হলেও সমাধান আসছে না। আর যতদিন সমাধান আসবে না, ততদিন যুদ্ধের ঝুঁকি বাড়বে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা। ইরানের শক্তি, ইরানের ইতিহাসে একটি শিক্ষা স্পষ্ট: চাপ যত বাড়ে, প্রতিরোধ তত শক্ত হয়। ইরান শুধু ভূখণ্ড নয়, এটি এমন এক জাতির নাম যারা শতাব্দীর পর শতাব্দী আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে থেকেছে। আজও তারা সেই শক্তি দেখাচ্ছে। ভাঙা গবেষণাগারের ধুলো মুছেই তারা বলছে, আমাদের পরমাণু স্বপ্ন কেউ থামাতে পারবে না। ধোঁয়ায় ঢাকা মধ্যপ্রাচ্যের আকাশে বাজছে যুদ্ধের দামামা। একদিকে ইসরায়েলের ভয় আর প্রস্তুতি, অন্যদিকে ইরানের সতর্কবার্তা। এবার আঘাত হলে আমরা থেমে থাকবো না। ফাইন্যান্সিয়াল টাইমস ইতিমধ্যেই সতর্ক করেছে, যে কোনো মুহূর্তে ইসরায়েল ও ইরানের যুদ্ধ আবারও শুরু হতে পারে। প্রশ্ন একটাই, এবারের যুদ্ধ কি আগের মতো সীমাবদ্ধ থাকবে, নাকি এবার আগুন গিয়ে ছুঁবে পশ্চিমা শক্তির ভূখণ্ডেও? মধ্যপ্রাচ্যের বুকে তাই আবারও প্রতিধ্বনি, ইরান প্রস্তুত। রাতের আকাশে এখনো যেন ভেসে আছে সেই দগ্ধ ধোঁয়া। ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধ শেষ হলেও এর প্রতিধ্বনি থামেনি। আর যুদ্ধের পরপরই ইরান ছুঁড়ে দিয়েছে এমন এক ঘোষণা, যা শুনে শত্রুপক্ষের চোখে ঘুম নেই। তেহরান বলছে, আমাদের আসল ক্ষেপণাস্ত্র এখনো প্রকাশ্যে আসেনি। যুগের পর যুগ ধরে ইরান গড়ে তুলেছে বিশাল মিসাইল ভান্ডার। শুধু সঞ্চয় নয়, প্রয়োজনে তার শক্তির স্বাক্ষরও রেখেছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, খাইবার শেকান, হাজ কাশেমের মতো ভয়ঙ্কর অস্ত্র দিয়ে ইসরায়েলি দখলদার আর তাদের মার্কিন মিত্রদের ভেঙে চুরমার করে দিয়েছিল খামেনির বাহিনী। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, খাইবার শেকান, হাজ কাশেমের মতো ভয়ঙ্কর অস্ত্র দিয়ে ইসরায়েলি দখলদার আর তাদের মার্কিন মিত্রদের ভেঙে চুরমার করে দিয়েছিল খামেনির বাহিনী। আয়রন ডোমের গর্ব, সেগুলো মুখ থুবড়ে পড়েছিল ইরানি আঘাতে। কিন্তু এবার ঘোষণা আরো ভয়ানক। প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে জানিয়েছেন,
ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার এখন দেশের সীমান্ত ছাড়িয়ে 50টিরও বেশি দেশে পৌঁছে গেছে। তার কথায় এগুলো কেবল আগের যুদ্ধের মিসাইল নয়, বরং তার চেয়েও বহুগুণ শক্তিশালী ও আধুনিক। এখানেই রহস্য। নাসিরজাদে ইচ্ছে করে এই সবকিছু খোলাসা করেননি। তিনি শুধু বললেন, যদি শত্রুপক্ষ আবার আগ্রাসী পদক্ষেপ নেয় তবে আমরা নতুন অস্ত্রগুলো ব্যবহার করব। এর মানে যুদ্ধক্ষেত্রে এখনো ইরানের ভান্ডারের আসল অস্ত্রের দেখা মেলেনি। বিশ্ব তাই আজ কল্পনা করছে সেই লুকানো শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। অবাক করা তথ্য দিচ্ছে আল মায়াদি। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধে ইরান যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে সেগুলো আসলে বহু বছর আগের তৈরি। পুরনো অস্ত্র দিয়েই ইসরায়েল আর আমেরিকার বিরুদ্ধে তেহরান এমন তাণ্ডব চালিয়েছে যে প্রতিপক্ষ পর্যদস্ত হয়ে পড়েছিল। অথচ প্রতিরক্ষা শিল্পে ইরান এখন আরও আধুনিক, আরও উন্নত প্রজন্মের ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলেছে। কল্পনা করা যায়, যদি পুরনো অস্ত্রেই ইসরায়েলকে মাথা নিচু করতে হয় তবে নতুন অস্ত্র ময়দানে নামলে কি হবে। যুদ্ধের অর্থনৈতিক হিসাবও চোখ খুলে দেওয়ার মতো। ইরানি ক্ষেপণাস্ত্র আর ড্রোনের পাল্টা হামলা ঠেকাতে গিয়ে ইসরায়েলের খরচ হয়েছে প্রায় $5 বিলিয়ন। তবুও ব্যর্থ হয়েছে তাদের আয়রন ডোম। আছড়ে পড়েছে খাইবার শেকান, হাজ কাশেমের মতো ক্ষেপণাস্ত্র অধিকৃত ভূখণ্ডের বুকে। প্রতিটি বিস্ফোরণ যেন এক একটি ঘোষণা, ইরানকে থামানো যাবে না। যুদ্ধের সময় যে মিসাইল ব্যবহৃত হয়েছে সেগুলো ছিল কেবল আইসবার্গের চূড়া। এর নিচে লুকিয়ে আছে ইরানের আসল শক্তি, যে অস্ত্রগুলো এখনো প্রকাশ্যে আসেনি। প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদের ইঙ্গিত তাই শুধু হুমকি নয়, বরং এক শীতল বার্তা। পরবর্তী সংঘাতে শত্রুর সামনে দাঁড়াবে এমন এক ঝড় যা তারা আগে কখনো দেখেনি। আজ ইরানের বার্তা স্পষ্ট। প্রতিরক্ষা শিল্পের অগ্রগতি তাদের এমন এক স্তরে নিয়ে গেছে যেখানে তারা একাই প্রতিরোধের কেন্দ্র। শত্রুরা যতই লজিস্টিক দিক থেকে সহায়তা পাক, যতই গোয়েন্দা তথ্য ভাগ করুক, ইরানের মিসাইল শক্তির সামনে সবই তছনছ হয়ে যাবে। এ যেন এক সিনেমেটিক দৃশ্য। মঞ্চে দাঁড়িয়ে আছে খামেনির বাহিনী, হাতে অদেখা অস্ত্রের ভান্ডার, পেছনে জ্বলে ওঠা আগুনের রেখা, আর সামনে দাঁড়িয়ে থাকা শত্রুর বুক কাঁপছে, কারণ তারা জানে আসল খেলা এখনো শুরু হয়নি। যুদ্ধের আগুন জ্বলে উঠতে পারে যে কোনো মুহূর্তে। ইরানের প্রতিরক্ষা বাহিনীর এয়ার ডিফেন্স সিস্টেম ইতিমধ্যেই সতর্ক অবস্থায়। শত্রুর ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ বিমান রাডারে ধরা পড়লেই আকাশে জ্বলে উঠবে আগুনের লেলিহান শিখা। ইরানের কমান্ডারদের ভাষায় একটি ভুল পদক্ষেপই ইসরায়েলের জন্য ডেকে আনবে মহাবিপদ। 16 আগস্ট মেহর নিউজকে দেওয়া বক্তব্যে খাতাম আল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ঘোষণা করেছেন, পূর্বের যে কোনো সময়ের চেয়ে এবার আরও শক্ত হাতে প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি নিয়েছে ইরান। তার কণ্ঠে কেবলই হুমকি ছিল না, ছিল আত্মবিশ্বাসের শীতল আগুন। আমাদের প্রতিরক্ষা বাহিনী সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বদা প্রস্তুত। আকাশে শত্রু আসবে, কিন্তু জবাব পাবে মাটিতে। সাম্প্রতিক যুদ্ধে ইরানের কিছু এয়ার ডিফেন্স সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছিল। অনেকে ভেবেছিল ইরানের প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়েছে, অথচ দেশটি অল্প সময়ের মধ্যেই সেগুলো মেরামত করে আবার যুদ্ধক্ষেত্রে ফিরিয়ে এনেছে, যেন ভস্ম থেকে ফিনিক্স পাখির উত্থান। ইরানের শক্তি শুধু প্রতিরক্ষা ব্যবস্থা সীমাবদ্ধ নয়। দেশটির হাতে রয়েছে সেজিল ও কদর সিরিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যাদের মধ্যে সেজিলকে তুলনা করা হচ্ছে হাইপারসনিক মিসাইলের সঙ্গে। এর বিশেষত্ব হলো একসাথে একাধিক ওয়ারহেড বহন করতে পারে, অর্থাৎ আকাশে একবার উঠলেই শত্রুর জন্য তৈরি হবে বহুগুণ ধ্বংসযজ্ঞ। এর পাশাপাশি ইরানের সর্বোচ্চ শক্তি IRGC, 4টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি রয়েছে তাদের নিয়ন্ত্রণে, যেখানে ধারণা করা হয় 1000-এর বেশি ব্যালিস্টিক মিসাইল মজুদ আছে। সাম্প্রতিক ইসরায়েল বিরোধী যুদ্ধে এই কেন্দ্রগুলো থেকেই ছোড়া হয়েছিল পাল্টা আঘাত। কেবল ক্ষেপণাস্ত্র নয়, ড্রোন শক্তিতেও দ্রুত এগিয়েছে ইরান। তাদের হাতে আছে শাহেদ 136 সহ বিভিন্ন ধরনের শত শত ড্রোন। এগুলো শুধু গোয়েন্দা নজরদারির জন্য নয়, সরাসরি আক্রমণেও ব্যবহৃত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে সৈনিক নয়, লড়বে ড্রোন ও মিসাইল। আর সেই খেলায় এগিয়ে রয়েছে তেহরান। ইসরায়েলের সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করে ইরান দেখাতে চাইছে তারা আর কেবল প্রতিরক্ষা নয়, আক্রমণেও সমানভাবে সক্ষম। যে ইরানকে অনেকেই নিষেধাজ্ঞা আর অবরোধে ভাঙা দেশ বলে ভেবেছিল, সেই ইরানই আজ আধুনিক যুদ্ধাস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। যে ইরানকে অনেকেই নিষেধাজ্ঞা আর অবরোধে ভাঙা দেশ বলে ভেবেছিল, সেই ইরানই আজ আধুনিক যুদ্ধাস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ইসরায়েল যদি আকাশে পা বাড়ায়, ইরান সে পা কেটে ফেলার মতো প্রস্তুতি রেখেছে তার প্রতিরক্ষা বলয়।
আর আকাশের আগুন যখন নেমে আসবে মাটিতে, তখন লুটিয়ে পড়বে অহংকার, শুধু বিমানের নয় বরং এক জাতির আত্মবিশ্বাসেরও। শেষ পর্যন্ত যুদ্ধের ময়দান নির্ধারণ করবে না শুধু গোলাবারুদ, নির্ধারণ করবে সাহস, কৌশল আর কার হাতে আছে ভবিষ্যতের অস্ত্র। আর ইরান স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে, এই লড়াইতে তারা পিছিয়ে নেই বরং এগিয়ে।